মা গো, ও বাবা গো, ও ভাই গো, দাদু গো, কাকা গো, মা গো, সবাই, ও 14 গোষ্ঠী গো, এ আমি কি শুনলাম? এ আমি কেন শুনলাম? এ আমি কিসের জন্য শুনলাম? তো এই যে ওভার অ্যাক্টিংটা করলাম, তার কারণ কি? অবশ্যই তার পেছনে একটা বড় কারণ রয়েছে, সেটার মধ্যে ঢুকছি। তার আগে হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা। এবার ভাবছো যে সুতবা এরকম কেন করছে? কারণ এই যে আমার ফার্স্ট যে আমার আমি একটা পরিচয়পত্র গড়ে তুলেছি যে ভিডিও করার আগে আমি হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা করবো, এটা নিয়ে অনেকের গাত্রদাহ হয়। এটা নিয়েও অনেকের গাত্রদাহ। আমি কিন্তু বলতে চাই না যে কে কিভাবে ভিডিওটা স্টার্ট করে, আমি কিন্তু বলতে চাই না কে কিভাবে কথা বলে, কিন্তু সবার গাত্রদাহ। আমি কিভাবে ভিডিও শুরু করি, আমি কিভাবে ভিডিওতে কথা বলি, আমি কি পরে বসি, কিরকমভাবে আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ করি, সবার প্রবলেম, প্রত্যেকের প্রবলেম। তাই যার যেটাই প্রবলেম সেটা আরো বেশি করে করব, যাতে করে কি হয় বলো তো, গাত্রদাহ জ্বলতে 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 একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায়। ওম স্বাহা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ফার্স্টে যে ওভার অ্যাক্টিংটা করলাম সেটা কাকে কেন্দ্র করে জানো? ও মাই গড, ও মাই গড, কিমাকে কেন্দ্র করে, কিমাকে উদ্দেশ্য করে ওই ওভার অ্যাক্টিংটা আমি করেছি। এবার কেন করেছি সেটা তোমাদেরকে বলছি। গতকালকে অনেক রাত্রে ওই 12টা নাগাদ, হ্যাঁ 12টা প্রায় বাজবো করছে, ওই টাইমে দেখলাম কিমার একটা লাইভ না ভিডিও, আমি বুঝতে পারিনি, কারণ এ তো না দিয়ে লাইভ করে, মানে সময় আছে, ক্ষমতা আছে, বসে থাকার ক্যাপাসিটি আছে, কাজ বাজ নেই, সংসার ধর্ম নেই, ওইভাবে লাইভ করতে পারে। দিনে 3-4টে লাইভ করে, কখনো এই চ্যানেল থেকে কখনো ওই চ্যানেল থেকে লাইভ করতেই থাকে। তাহলে ভাবো, সে আবার বলে আমি সংসার ধর্ম করি। কিভাবে যে করে, কোন জায়গা দিয়ে করে, কোন সময় করে, সেটাই হচ্ছে সন্দেহ, প্রশ্নের বিষয়। তো দেখলাম 4 মিনিটের একটা লাইভ করেছে, যেখানে টাইটেলে দিয়েছে আমার কান্না পাচ্ছে। তখন আমি ভাবলাম ও মাই গড, আর তো দেরি করা যাবে না, এটা তো এই রাত্রেই আমাকে দেখতে হবে। তো দেখলাম, মানে কি বলবো, অত রাত্রে বেলা বর পাশে শুয়ে আছে, এইবার ফোনটাকে তো জোরে আর দিতে পারি না, ব্রাইটনেসটাকে একেবারে কমিয়ে দিয়ে তারপরে কানের মধ্যে ফোনটাকে ঠেসে ধরে তারপরে শুনছি, দেখছি কিসের জন্য কান্না পাচ্ছে। আবার কাজলদানি কি অন্য চোখ খুঁজে নিল নাকি? মানে কাজলদানি কাজল পরানোর জন্য অন্য মানুষের চোখ আবার খুঁজে নিল। তাই আমি না সেটাই সন্দেহ করছিলাম, কি ব্যাপার, আবার ধোকা টোকা খেয়েছে, নতুবা এই তো 2 দিন আগে কাজলদানি মানে কাজল লাগিয়ে আসলো, কাজল লাগিয়ে আসলো 2 দিন আগে, তাহলে আবার হঠাৎ করে 2 দিন পরে মন খারাপ কেন থাকবে? এখন তো কথায় কথায় ওরকম করবে, লজ্জা লাগছে, লজ্জা লাগছে, আর মনটা ফুরফুর ফুরফুর করবে। ফ্রাস্ট্রেশন তো ভাই আমাদের মতন মানুষের, যারা কিনা আমরা হাজবেন্ডের সঙ্গে, স্বামীর সঙ্গে রয়েছি বছরের পর বছর, কোথাও বাড়ির বাইরে বেরোই না, সে যে কোনো কারণেই হোক বাড়ির বাইরে বেরোই না, ফ্রাস্ট্রেটেড তো আমরা হয়ে যাব। তো যে কিনা ঘন ঘন গিয়ে 2 দিন পর পর গিয়ে কাজল লাগিয়ে আসছে, তার কিসের এত ফ্রাস্ট্রেশন? সে কেন বলছে যে তোমরা যদি কোনোদিন জানতে পারো, কোনোদিন সকালবেলা জানতে পারো যে আমি আর নেই, তখন তোমরা কি করবে? ও বাবা গো, কি মা এরকম কথা বলিস না, খুব দুঃখ পাবো, খুব দুঃখ, ভিতরেও দুঃখ পাবো, উপরেও দুঃখ পাবো, সাংঘাতিক দুঃখ পাবো। তুই মরে গেলে কে বলবে রে, খিস্তি খামারি কে মারবে, রড ঢুকিয়ে দেবো, বিচুটি পাতা রোল করে ঢুকিয়ে দেবো, শুকনো লঙ্কা ছড়িয়ে দেবো, এইসব কথাগুলো আমাদের শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কোথায় শুনতে পাবো এই সমস্ত নোংরা নোংরা কথা? আমরা অন্য কোথাও শুনতে পাবো না। কি মা এরম বলিস না, বালাই ষাট, বালাই ষাট, বয়স্ক কাল এখনো তো পড়েই আছে, এখন তো তোর ভরা যৌবন, তুই ভরা যৌবনে মরার কথা বলিস কেন? থু 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 থু, এখনো তুই 80 বছর বাঁচ, যা। কি বলো, আমরা মানছি না, মানবো না, কিমা মারা যাবে? ও মাই গড, তাহলে আমাদেরকে নোংরা ভাষায় গালাগালি দেবে কে বলো তো? এই ভরা যৌবনে যদি কেউ এখন মারা যায় তাহলে কি হবে? ওই কাজলদানির কি হবে? এই সত্যি করে বলতো কিমা, কাজলদানি কি অন্য কোনো চোখ খুঁজে নিয়েছে? তার জন্য কি তোর এরকম মানে কি বলবো, এরকম কান্না কান্না পাচ্ছে, মন দুঃখ ছটফট করছে, বলছে কাজ না করেও থাকতে পারি না, আবার কাজ করতেও ইচ্ছে করছে না, মনোনিবেশ করতে পারছি না। দেখ, এটাকে বলে না একঘেয়েমি, এটাকে একঘেয়েমি বলে, যেটা কিনা আমাদের মতন মানুষের জীবনে আসাটা খুব পসিবল, কিন্তু তোর মতন, তোর ঘরে একটা বাইরে একটা, তুই যখন খুশি বাইরে বেরিয়ে যাচ্ছিস, তোর ঘরের কোনো কাজ করতে হচ্ছে না, ঘাম ঝরিয়ে কোনো আগুনের সামনে, গ্যাসের সামনে দাঁড়িয়ে স্বামীর জন্য, বাচ্চার জন্য রান্না করতে হচ্ছে না। যা, তুই যে কি বলিস, তোর এত সুখ, তুই রাজরানীর মতন থাকিস, হ্যাঁ,
আমি তো চাকরানির মতন থাকি, তারপরেও তোর মরে যেতে ইচ্ছা করছে, তারপরেও তোর কান্না পাচ্ছে। তুই অন্য কোথাও গিয়ে শান্তি পাবি না, তুই মরেও শান্তি পাবি না, তার চেয়ে তুই বেঁচে থাক। বুঝতে পারলি? ওরকম হয় মাঝে মধ্যে, মনে হয় ভিডিও দেবো না, এই করবো না, সেই করবো না, দূর ভিডিওই করবো না। হ্যাঁ, এরকম সবার মনে হয়, শুধু তোর না, সবার মনে হয়। কিন্তু আমরা সেই আবার ক্যামেরাটা খুলি, আবার ভিডিও করি, আবার পাবলিকের কাছে পৌঁছে দিই। বুঝতে পারলি? তো মরার চিন্তা ভাবনা একদম করবি না, আমি খুব দুঃখ পাবো। এইবার আমি আমার এই ওভার অ্যাক্টিং এর কারণ শেষ, ঠিক আছে? এইবার আমি কিছু ক্রিয়েটারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ফ্রিতে অ্যাডভাইস দিতে চাই, নিলে নেবে, না নিলে বেশ ভালো। তো সেই অ্যাডভাইসটা হচ্ছে, এই যে কিমার ছেলে আর বৌমা যে ভিডিও করছে, ওদেরকে নিয়ে আমাদের কথা বলার কোনো প্রয়োজনই নেই। ওরা যে চাইল্ড ম্যারেজ করেছে, মানে বাল্য বিবাহ করেছে, দুজনেই নাবালিকা ছিল, দুজনের মনে এখনো কেউ ভোটার হয়নি, মেয়েটা তো হয়নি, ফরশিওর মেয়েটা হয়নি, মেয়েটা একদম বাচ্চা, ছেলেটা সবে সদ্য দাড়ি গজিয়েছে, ঠিক আছে? ও ছেলেটাও এখনো ভোটার হয়েছে কিনা সন্দেহ আছে, ঠিক আছে? তো আমরা সব জানি, কিমার বাড়ি থাকা সত্ত্বেও ছেলে তার বাড়ির ভাত পায় না, সেটা আমরা জানি। তো ওরা এখন ওদের মতন ভিডিও করছে। ওরা কিভাবে অল্প বয়সে পোঙা পেকে গিয়েছিল ওদের, ছেলে মেয়ে উভয়েরই কিভাবে পোঙা পেকে গিয়েছিল, কিভাবে বিয়ে করেছে, ওই সমস্ত নোংরা কাহিনী যেটা কিনা মানুষকে সমাজে আর কি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, সেই বিষয় নিয়ে আমরা না হয় নাই আলোচনা করলাম। একবার নিজেদের দিকে ঘুরে তাকাও তো, যে আমরা কত কষ্ট করে চ্যানেলগুলো দাঁড় করিয়েছি। একটা বারের জন্য চিন্তা করো তো, যে আমরা খেটে 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 বক বক করে 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 কত কষ্টে এই জায়গায় এসেছি। আর কেউ এসে তাদের পাস্ট জীবনের নোংরা লাইফটাকে তুলে ধরে খুব সুন্দর সুসুর করে উপরে উঠে যাবে, আর তার মধ্যে আমরা একেবারে খুব সুন্দর একটা ভূমিকা পালন করব তাদেরকে নিয়ে বলে, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমাদের টার্গেট কিমার ছেলে কখনো নয়, আমাদের টার্গেট কিমা, তাই না? টার্গেট মানে কি? কন্টেন্ট। টার্গেট তো নাই, ও তো কোনো সময় টার্গেট না, কন্টেন্ট। তো যদি কন্টেন্ট করার হয় কিমাকে নিয়ে করো, ওদেরকে নিয়ে করার দরকার নেই, দেখারই দরকার নেই। আমি তো বলবো দেখারই দরকার নেই। আমাদের এটা কন্ট্রোভার্সি চ্যানেল, আমরা দেখবো বড় বড় ব্লগারদের ভিডিও, তাদেরকে নিয়ে আমরা কন্টেন্ট করব। কেন ছোট ক্রিয়েটারদের দিকে আমরা তাকাবো? ছোট ক্রিয়েটার অর্থাৎ যাদের কিনা সাবস্ক্রাইবার কম, ভিউজ কম, তাদের দিকে আমরা কেন তাকাবো? এতই কি সময় খারাপ হয়ে গেছে আমাদের যে এখন সবে সবে মনিটাইজ হওয়া কিমার ছেলের চ্যানেল আমাদের দেখে তারপরে কন্টেন্ট তৈরি করতে হবে? তো এটা আমি একটা ভালো পরামর্শ দিলাম, কারণ আমরা যত বেশি কন্টেন্ট করব তত বেশি মানুষ ওদেরকে দেখার জন্য ইচ্ছা প্রকাশ করবে, আর তত বেশি ভিউজ হবে। ওরা ভিউজ ইনকাম করুক, ওরা দাঁড়িয়ে যাক, ওরা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার কামাক, কিন্তু অন্যের কাঁধে ভর করে নয়, নিজেদের নোংরামো দেখিয়েই করুক। কিন্তু আমরা কখনো ওদেরকে নিয়ে ভিডিও করব না। বলো, প্রতিজ্ঞা করো, হাত দাও, প্রতিজ্ঞা করো। তো এটা গেল আমার ফ্রিতে তোমাদেরকে দেওয়া কিছু অ্যাডভাইস, ঠিক আছে? মানলে ভালো, না মানলে ওরাই উন্নতি করবে তোমাদের চোখের সামনে। যারা আমরা দিনের পর দিন ঘষে 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 যাচ্ছি, আমাদের চোখের সামনে ওরা বিনা কষ্টে কিছু নোংরা কথা শেয়ার করে, কিছু অকালপক্কতার কথা শেয়ার করে ওরা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? আমি তো এটাই লাস্ট বললাম তোমাদের জন্য, এটা লাস্ট বললাম, আর নিজেকেও বললাম, শুধু তোমাদেরকে না, নিজেকেও কথাটা বোঝালাম, বলে ক্ষান্ত দিলাম। এইবার আসি ফোনদীপের বিষয়ে। ফোনদীপের গত পরশু দিনের ভিডিওতে দেখলাম ফোনদীপ ভিডিওটা শুরুই করেছে হাতুড়ি দিয়ে ভেঙে, ওই যে ইটগুলো ভাঙছে না, ওই দিয়ে। আমার খুব ভালো লেগেছে যে ও কাজ করছে, কারণ একটা পুরুষ মানুষ কাজ না করলে না তার মাথায় শয়তানের বাসা হয়ে যায়। তার মাথা ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকলে না তার মাথা সবসময় শয়তানির দিকে পরিচালিত হয়। তো সেটা একমাত্র সম্ভব সারাদিন কাজের মধ্যে থেকে। তো যাই হোক, সারাদিন কাজের মধ্যে থাকা ওর পক্ষে সম্ভব না, কারণ ওর মধ্যে প্রচণ্ড পরিমাণে মেয়েদের স্বভাব মানে বিদ্যমান রয়েছে। আজকেও দেখলাম, অর্থাৎ গতকালকের ভিডিওতেও দেখলাম যে কাঁঠাল পেরেছে, সেটা ধরতে গিয়ে এক হাত দিয়ে ধরতে গিয়ে হাতে আঠা লেগে গেছে, কাঁঠালের আঠা লেগে গেছে। সেটা লেগে যাওয়াতে ফোনদীপ যা করলো, আঠা লেগে গেল। আমি জীবনে দেখিনি, বিশ্বাস করো, জীবনে দেখিনি বাড়িতে থাকা অবস্থায় কোনো ছেলে, পুরুষ মানুষ বা ছেলে সামান্য একটুখানি আঠা লেগে গেছে তার জন্য এরকম করছে। ওর মধ্যে আমি দেখেছি ফোনদীপের মধ্যে প্রচণ্ড পরিমাণে মেয়েলি স্বভাব একটা রয়েছে। নোংরা লাগা যাবে না, ঘাম হওয়া যাবে না, ঠিক আছে? তারপরে আঠা লাগানো যাবে না, তারপরে
বজ্রপাতে ভয় পাওয়া, এই সমস্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মেয়েদের মধ্যে দেখেছি। সব মেয়েরা আবার না, কিন্তু আমি মেয়েদের মধ্যে এই ধরনের স্বভাবগুলো দেখেছি, যেটা কিনা আমি ফোনদীপের মধ্যে অনেক সিমিলারিটিস রয়েছে। তো যাই হোক, এই তো গেল স্বভাবের কথা। এইবার আসি মেন কথায়। একদম কোনো ইনিয়ে বিনিয়ে আন্টি শান্টি কথা নয়, ডাইরেক্ট আঙ্কেলের কথায় চলে আসি। সেটা হচ্ছে এই যে ক্যাথা, এক তো উচ্চারণটা হবে কাঁথা, আর বানানটা হবে কয় চন্দ্রবিন্দু আকার থয় আকারে থা, কাঁথা। আর এরা ক্যাঁতা 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 ক্যাঁত ক্যাঁত ক্যাঁতা, এরা সব সময় ক্যাথা বলে, ক্যাঁতা বলে, ক্যাথাও বলে না, ক্যাঁতা। আমি অনেককে শুনেছি কাঁথাকে ক্যাঁতা উচ্চারণ করতে, ক্যাথা গায়ে দে, অনেককে শুনেছি। তো এগুলো শেখানোর মধ্যেই ভুল ছিল, ঠিক আছে। ফোনদীপের মা উচ্ছেকে বলে উস্তা, উস্তা বলে, উচ্ছেকে উস্তা বলে। অনেক এগুলো না পুরোনো দিনের মানুষরা এইভাবে উচ্চারণ করে, তারা এইভাবে শুনে এসেছে। তো যেটা ক্যাতা বলছে সেটা হচ্ছে কাঁথা, মানুষ দেখেও শেখে। ওর কমেন্ট বক্সে আমি দেখেছি যে কাঁথা উচ্চারণ করতে বলেছে, কিন্তু না, ও ক্যাথাই বলছে, ক্যাথাই বলবে। আর ভবিষ্যতেও ওই ক্যাথাটাকে ক্যাঁতাই কয়, ক্যাঁতারে ক্যাঁতাই কব, ঠিক আছে। যেমন কিনা ওই আসবাবপত্রে আসবাবপত্র কেউ করতে পারলো না, সেরকমই। আমি কি বলবো, এটা একেবারে আমি ভীষণভাবে মানি যে ভুল মানুষ মাত্রই করে, যে কাজ করে তারই কাজে ভুল হয়, যে কাজ করে না ভুল হয় না কার, যে কাজ করে না তার ভুল হয়। তো সেখানটায় আমাকে যদি কেউ ভুলটা শুধরে দেয়, যদি সঠিকটা বুঝিয়ে দেয়, তাহলে সেই সঠিকটাকে তো গ্রহণ করা এবং নিজের মধ্যে সেটাকে ঢুকিয়ে দেওয়া, এটা তো মানুষের কর্তব্য, বা এটা তো অ্যাকচুয়ালি এটা তো নিজের ভালোর জন্য করা। তো সেখানে কেউ যদি না শোনে, ভার মে যায় সে। তো সেই কাঁথা নিয়ে পড়েছে, যেই কাঁথা নিয়ে জানুয়ারি মাসে ঘটে গেছে। জানুয়ারি মাসেই মনে হয় মাল রিকভারি হয়েছিল, খুব সম্ভব ডিসেম্বর কি জানুয়ারি মাসে, আমার মনে হয় জানুয়ারি মাসেই মাল রিকভারি করা হয়েছিল। সেই সময় টিনা এসে কিছু কাঁথার খোঁজ করেছিল, 5টা না 6টা না 7খানা কাঁথা নাকি টিনার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে দেওয়া হয়েছিল। সেই কাঁথাগুলো টিনা খুঁজে পায়নি, ঠিক আছে। আর গতকালকের ভিডিওতে দেখলাম এক রাশ কাঁথা বাড়িতে 3জন, এখন সর্বসাকুল্যে 3জন মানুষ, বাচ্চাটা তো একেবারেই ছোট। তো 3জন মানুষের এতগুলো কাঁথা, আর যেই কাঁথাই বের করা হচ্ছে সেই কাঁথাকেই ফোনদীপের মা বলছে এটা তো ঠাকুমার কাঁথা, এটা তো ঠাকুমার কাঁথা। হ্যাঁ, ঠাকুমার আমলের কত কাঁথা যে রয়ে গেছে, আমি শুধু তাই ভাবছি। এত কাঁথা কারোর বাড়িতে থাকে? এত কাঁথা, যাই হোক থাকতেই পারে, কিন্তু এই এতগুলো কাঁথার মধ্যে টিনার বাড়ি থেকে যে দিয়েছে সেই কাঁথা একটাও নেই। তো এই কাঁথা নিয়ে আবার যাই হোক ওই খাটটা অন্য ঘরে ট্রান্সফার করা হবে, তাই মালপত্র আর কি সরানো হচ্ছে। আর যেহেতু মালপত্র সরানো হচ্ছে, ভিডিওতে সেরকম কোনো রসদ নেই। সর্বোপরি সবচেয়ে শ্রেষ্ঠ কথা হচ্ছে, আগের 2 দিন ভিডিওতে ভিউজ একেবারে তলানিতে এসে ঠেকেছিল, সেই কারণে একটু হেইও মারি করে একটা টান দিয়েছে। হ্যাঁ, একটা টান দিয়েছে। আর সেই টান দেওয়ার বা ভিউজ বাড়ানোর একটাই কৌশল, সেটা হচ্ছে বউয়ের পিন্ডিটা চটকানো। ফোনদীপের কাছে ভিউজ আপ করার সর্বশ্রেষ্ঠ এবং ওয়ান অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে বউয়ের পিন্ডি চটকানো। সেটা থেকে কি করে ফোনদীপ নিজেকে বিরত রাখে? কিছুতেই রাখতে পারবে না। আমরা যতই বলি না কেন, আমি আমার কথা বলছি, যতই বলি না কেন, যতই মন খারাপ থাকুক না কেন, ভিডিও করবো না, দূর, ঠিক টাইম হলে পরেই ভিডিওটা নিয়ে ক্যামেরাটা খুলে বসে পড়ি। তো এটা হচ্ছে মানুষের স্বভাব। আর ফোনদীপেরও এটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে অন্যকে বিক্রি করা, অন্যকে অপমান করা, অন্যকে ছোট করা। ব্লগিং চ্যানেল হওয়া সত্ত্বেও অন্যকে ছোট করে, তাও সেটা আবার নিজের বউ, তাকে ছোট করে চ্যানেলে ভিউজ আনা, এটা ওর এখন কি বলবো বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। আগে শখ ছিল, বেশ দারুণ লাগছে, হ্যাঁ ভিউজ হচ্ছে, কমেন্টস আসছে, দারুণ হচ্ছে, পয়সা ঢুকছে। এখন এটা জরুরত, প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে যে বউয়ের পিন্ডি না চটকালে এখন কিন্তু আর রক্ষে নেই, মান ইজ্জত বলে আর কিছু থাকবে না। তারপরে এই যে কেস কামারি আছে সেগুলো টানতে হবে আমাকে, তার জন্য পয়সার দরকার আছে। তো এই কারণে আবার বউয়ের পিন্ডি চটকাতে বসেছে, একেবারে কাঁথার জলাঞ্জলি দিয়েছে। হ্যাঁ, তা বলছে যে দেখো, পাড়ার লোকের কাঁথা থাকে থাকুক, ঠাকুমার কাঁথা থাকে থাকুক, অন্য লোকের কাঁথা যেন না থাকে। সেই অন্য লোকটা কে? ফোনদীপ বলছে অন্য লোকের কাঁথা যেন কিছুতেই না থাকে।
আর যদিও বা থেকে থাকে গঙ্গার জলে ভাসিয়ে দেব। কেন গঙ্গার জলে ভাসাবে? কেন গঙ্গার জলে ভাসাবে? কেন? যখন সে নিতে এসেছিল, যখন সে বারবার খুঁজছিল, তখন কেন তাকে দিয়ে দিলে না? তখন কেন তুমি খুঁজে বের করে দিলে না? তখন তোমার একটাই লক্ষ্য ছিল, ক্যামেরা খুলবো, বিক্রি করব আর ছোট করব, জনসমক্ষে তাকে ছোট করব, ক্যামেরা খুলে ভিউজ কামাবো, ক্যামেরা খুলে ভিডিও করে ভিউজ কামাবো, পয়সা ইনকাম করব আর বউকে ছোট করব আর নিজেকে করব মহান। এইটা ছিল তখন টেন্ডেন্সি। আর কথাগুলো যে তখন ওখানেই ছিল বা অন্য কোনো জায়গায় ট্রান্সফার করা হয়ে গিয়েছিল সেটাও তো আমরা জানি না। টিনার দামি দামি শাড়িগুলো নাকি টিনা পায়নি, তাহলে সেগুলো কোথায় গেল? মনে আছে তোমাদের? টিনা নিজের মুখেই বলেছিল যে অনেক কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, সোনার গয়নাগুলো সামনে রেখেছিল যাতে করে আবার একটা ব্লেম দিতে পারে, আবারও একটা ব্লেম দিতে পারে, কিন্তু টিনা তো সেই গয়নায় হাতই দেয়নি। সেই গয়নাগাটি যেরকম দেখেছে দেখে রেখে এসেছে, কিন্তু নিজের বাপের বাড়ি থেকে দেওয়া কাঁথাগুলোর খোঁজ করেছে বারবার। সেই কারণে ওর নাম কি হয়ে গেছে? কাঁথা কুরানি। আচ্ছা, এটার অপোজিট যদি করা হয়, সন্দীপকে যদি বলা হয় কাঁথা চোর, যদি বলা হয় কাঁথা চোর, তাহলে কিরকম লাগবে? কারণ হঠাৎ করে গয়নাগাটি বা অন্য কোনো জিনিসপত্রের কথা টিনা না বলে কাঁথার কথাই কেন বলল? কেন বলল যে 7খানা কাঁথা না 5খানা কাঁথা আমার বাড়ি থেকে এসছিল, সেই কাঁথাগুলো কোথায়? কোনো না কোনো কারণ তো আছেই, অবশ্যই কাঁথা পাঠানো হয়েছে, সেই কারণেই খোঁজ করেছিল। তো ওকে যদি কাঁথা কুরানি বলা হয় তাহলে তো বলবো ফন্দীপ কাঁথা চোর। যেই কাঁথা চোরে, যেই কাঁথার জন্য টিনাকে কাঁথা কুরানি বলা হচ্ছে, সেই কাঁথার জন্য ফন্দীপকেও তো কাঁথা চোর বলাই যায়, তাই না? ফন্দীপ কি ছাড়েনি? ফন্দীপ কিছু ছেড়েছে? ফন্দীপ তো কিচ্ছু ছাড়েনি, উল্টে ওর ভাগের টাকা, ওর অ্যাকাউন্টের টাকা ও ট্রান্সফার করে নিয়েছে, তাই না? এই ক্ষেত্রেই বলে, এই কারণগুলোর জন্যই বলে চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের বড় গলা এই কারণের জন্যই বলে। 5খানা কাঁথাও লুকিয়ে রাখলো, 5 লক্ষ টাকাও অ্যাকাউন্ট থেকে সুসুর করে ট্রান্সফার করে নিল। আবার বুক বাজিয়ে বাজিয়ে বারবার বলছে যে অন্যের কাঁথা যদি থেকে থাকে, যদি খুঁজে পাওয়া যায় তাহলে গঙ্গার জলে ভাসিয়ে দেব। কত সহজ না? কত সহজ কথাগুলো বলা। আর সবচেয়ে লেটেস্ট, ফন্দীপের মা বলছে আমাদের ওরকম স্বভাব নেই, অন্যের জিনিস চুরি করে রাখি না। চুরি করে রাখার কথা তো বলা হয়নি, পাস করে দেওয়ার কথা বলা হয়েছে। যেরকম ছেলেকে পাস করে দেওয়া হয়েছে ঠিক তেমনি, কারণ মাল রিকভারি করতে যাওয়ার আগে নোটিশ তো অবশ্যই পৌঁছে যায়। ওরকমভাবে প্রশাসনের তরফ থেকে তার হুটফাট করে কিছু হয় না, সেই কারণে নোটিশ ঠিক পৌঁছে গেছিল। আর নোটিশ পাওয়া মাত্রই কি কি সরাতে হবে সব একেবারে সেট করে নিয়ে, আর তার কিছুদিন আগেই ওই আলমারি খোলা হয়েছিল, শোকেজ আলমারি যে রয়েছে না, সেটা খোলা হয়েছিল। সেখান থেকেই বের করা হয়েছিল ওই যে সেই ব্রেসলেট বের করে নিজের হাতে ঢুকিয়ে নিয়েছে। আর শোপিস, যেখানে দুটো এস লেখা ছিল নাকি, ওই যে ছেলে আর মেয়ে আর কি, কাঠের একটা যে শোপিস, সেটা বের করা হয়েছিল একটা পুটলির মধ্যে। হিজড়ে মাসিদের ছেলেকে নাচিয়ে যেই আতপ চাল টাল দিয়ে গেছিল সেগুলো ছিল। হ্যাঁ, সেগুলো দেখে উল্টোপাল্টা কথা বলেছিল। তো সাফ তো তখনই করা হয়ে গেছে। তো কাঁথা কোন ছাড়, ফন্দীপ কাঁথা কোন ছাড়? আমি শুধু দেখছি আর ভাবছি যে ছেলেটার দুর্গতি কোন জায়গায় এসে ঠেকেছে, যেখানে কিনা প্রত্যেক দিন সপ্তাহে কম করে 3 দিন বউয়ের পিন্ডি না চটকালে কোনোভাবেই ভিউজ আপ হয় না, কোনোভাবেই 30 ক্রস হয় না, 40-তে গিয়ে পৌঁছায় না বউয়ের পিন্ডিটা না চটকালে। বউ এখানে থাকাকালীনও লক্ষ্মী ছিল, বউ চলে গিয়েও তার উপায় নেই, তার ছাড় নেই, তাকে নিংড়ে ফন্দীপ পয়সা উপার্জন করছে, তাই না? আজকে টিনা কতদিন ওর শ্বশুর বাড়ির নামে বদনাম করে, ওর স্বামীর নামে বদনাম করে কতদিন টাইটেল থাম্বনেল চিপকেছে, কতদিন চিপকেছে? এই যে 9-10 মাসে কতদিন চিপকেছে তোমরা বলতে পারবে? অথচ ফন্দীপ রেগুলার, প্রথম 5-6 মাস তো রেগুলার, তারপরের থেকে আস্তে আস্তে কমতে ওই সপ্তাহে 3 দিন নিজের টাইটেল থাম্বনেলে বউয়ের পিন্ডিটা চটকায়, বউয়ের পিন্ডি খুলে একদম সাজিয়ে রেখে তারপরে ভিউজটা কামায়। তো এখানেই তো আসল ক্ষমতার পরিচয়, যে টিনার যতটুকুই ভিউজ হোক না কেন, না ওর শ্বশুর বাড়িকে বিক্রি করতে হয়, না ওর স্বামীকে বিক্রি করতে হয়। আর ফন্দীপের যতই ভিউজ হোক না কেন, ওর বউয়ের পিন্ডি চটকানো ছাড়া ওর উপায় নেই। কালকের ভিডিওতে পুরো পরিষ্কার করে দিল ফন্দীপ। আর সেই ভিডিও দেখে ফন্দীপেরই কিছু নিরপেক্ষ ভিউয়ার্স, ঠিক আছে, ফন্দীপের কিছু নিরপেক্ষ ভিউয়ার্স
ফন্দীপকে কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো না পড়লেই না, সত্যি বলছি না পড়লেই না। একজন লিখেছেন শ্বশুর বাড়ি থেকে কাঁথা নিয়েছিল, কোন লেভেলের ভিখারি। শ্বশুর বাড়ি থেকে কাঁথা নিয়েছিল, এক্স্যাক্টলি। ওদের বাড়িতে এত কাঁথা থাকা সত্ত্বেও কেন টিনাদের বাড়ি থেকে এত কাঁথা দিয়েছিল, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই কথাটার মধ্যে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন লুকিয়ে আছে, কেন কাঁথা নিয়েছিল। আরেকজন লিখেছেন ঠিক বলেছেন। আর দুটো অসভ্য অ্যাকাউন্ট দেখলাম যারা কিনা সবাইকে গিয়ে খিস্তি মারছে, প্রত্যেককে গিয়ে খিস্তি মারছে। তো সেইগুলোকে পাত্তা দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। একজন খুব সুন্দর লিখেছেন, ফন্দীপকে বলেছে যে বাচ্চাটার জন্য বাড়িতে একজন প্রাইভেট টিউটরের বন্দোবস্ত করো। বাড়ির দাদু ঠাম্মির কাছে অনেক সময় বাচ্চারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে না, বাড়িতে একজন টিচার রাখলে বাচ্চার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। কত সুন্দর কথা বলেছেন। এগুলো ভিউয়ার্সরা বলে, এগুলো কখনো বাপের মাথায় আসে না, মানে ফন্দীপের মাথায় কখনো আসে না যে স্কুলে যা করছে ঠাকুমা দাদুর কাছে ওই মানে কি বলবো আদর আবদারে কখনো পড়াশোনা শেখানো যায় না। যদি তাই হতো, আচ্ছা পড়াশোনা জানাওয়ালা ফ্যামিলিতে কখনো এক্সট্রা প্রাইভেট টিউটর রাখা হতো না বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য। কারণ বাচ্চারা পরিবারের সদস্যদেরকে কাছে পড়তেই চায় না, বা পড়তে বসলেও গুরুত্ব দেয় না তাদেরকে, ঠিক আছে। কারণ তাদের কাছে সবসময় খেলে বেড়াচ্ছে, আদর স্নেহ নিয়ে বেড়াচ্ছে, তাদেরকে অতটা গুরুত্ব দিতে চায় না। সেই কারণের জন্যই কিন্তু প্রাইভেট টিউটর রাখা, যাতে করে নিয়ম করে একটা সময় বেঁধে এসে বেশ ঘন্টা দুয়েক আর কি সলিড পড়াশোনা করিয়ে চলে যায়। দেখো কিন্তু এই কথাটা ভিউয়ার্সদের মধ্যে এসেছে, ওর মধ্যে কিন্তু আসেনি, বাবার মধ্যে আসেনি। তো এই কমেন্টটাতে দেখলাম 54খানা লাইক পড়েছে। তো এর পরিবর্তে আরো একজন উত্তর দিয়েছে, না ওর ওই দিকে কোনো ধ্যান নেই, তাহলে ফোফর দালালি করবে কে? আচ্ছা, ফোফর দালালি, সারাদিন ক্যামেরা নিয়ে ঘোরা আর বড় বড় কথা। আচ্ছা নেক্সট, একজনকে উল্লেখ করে ইনি কমেন্টটা করেছেন, হ্যাঁ, ফন্দীপ বুঝে গেছে যে যখন ভিউজ কমে যাবে তখন টিনাকে ইনডিরেক্ট চিমটি কেটে কথা বলতে হবে। আরেকজন লিখেছে একদম ঠিক। হ্যাঁ, এটা তো আমরা ভালো মতন বুঝতে পারছি। সেই জানুয়ারি মাসে ঘটে যাওয়া ঘটনা আজকে কতদিন পর আবার তুলেছে বিক্রি করার জন্য। এর মাঝেও কিন্তু একবার তুলেছিল, ওই যে কাঁথা পেতে যখন খেলো তখন করেছে। এই নিয়ে 3 থেকে 4 বার এই কাঁথা প্রসঙ্গটা বিক্রি করলো, তারপরেও ওর উদয় না। নেক্সট, বসে পড়েছিস কাঁথা চাটতে, এক কাজ কর, কাঁথাতে একটু নুন সস দিয়ে চাট, কেননা ভিউজ হচ্ছে না। চাট অবভিয়াসলি এটা ভিউজের জন্য ছাড়া অন্য কিছুর জন্য না। কিন্তু তো ভিউজের এতই অসুবিধা, টিনা কিন্তু বলেছিল যে এরকম নাটক করতে বলেছিল যাতে করে ভিউজ হয়, আর টিনা সেই নাটকের সঙ্গ দিতে চাইতো না, তার জন্য ওর উপরে রাগ করতো। নেক্সট, কাঁথা তোমাদের খাট, তোমার দিদি, তোমার মা বলছে কারো জিনিস নেই না। এখানে উনি মনে হয় বলতে চেয়েছেন তোমাদের খাট তোমার দিদি দিয়েছেন, অথচ তোমার মা বলছেন যে তোমরা কারো জিনিস নাও না। নেক্সট, সপ্তাহে একদিন তোমাকে টিন বিক্রি করে খেতেই হবে, নিজের মতো করে ব্লগ করা যায় না। আরেকজন উত্তর দিয়েছে, আহা বুঝলেন না, ভিউজ কমে গেলে একটু ধার করতে হয় আর কি, এতদিনের অভ্যাস হাত পেতে কি কাজ করিয়ে নেওয়া, এখনো তো তাই, নাম বেচে খাওয়া। আচ্ছা, নাম বেচে খাওয়া, হাত পেতে খাওয়া যার অভ্যাস সে তো নাম বিক্রি করে খাবে। নেক্সট, আবার এসেছে সেই এক পুরনো টপিক ভাঙিয়ে খেতে, কোনো ক্রিয়েটিভিটি নেই নিজস্ব, জাস্ট ছি, ভিডিও দেখিনি আর দেখবও না, জাস্ট থাম্বনেল দেখেই জঘন্য লাগলো। তারপরে আরেকজন রিপ্লাই করেছে, পুরো জীবন টিনাকে বিক্রি করেই চলবে। হ্যাঁ, আর কিছু নেই তো, এরপরে ডিভোর্স হলে পরে তখন দেখা যাবে বিয়ে। নেক্সট, তোমার মা বলল পরের জিনিস চুরি করে রাখার স্বভাব নেই, বাচ্চাকেই তো চুরি করে রেখে দিয়েছে, ও কি ওর বাবার একার? আর তোমার তো টিনাকে না ঠুকলে ভিডিওর ভিউজ হয় না, যেমন মা তেমন তার ছেলে। নেক্সট, তো একটা কথা বলছি, আমি তোমার অনেক পুরনো ভিউয়ার, যে চলে গেছে তার নিন্দে সবাই করে, কারণ সে নিন্দে করার মতো কাজ করেছে, কিন্তু তুমি তো ভালো। ওরে বাবা, বারবার তার নাম করে তাকে চিমটি কেটে কথা বলে বা থাম্বনেল দিয়ে
তুমি ভিডিও করো না। সব সময় মাথায় রাখবে বাচ্চা কিন্তু বড় হয়ে সব ভিডিও দেখবে। এক্স্যাক্টলি, দারুণ কমেন্ট করেছে। নিজেকে ঠিক রাখো, সেটাই আসল। তোমার আর তোমার ফ্যামিলির জীবন নিয়ে ব্লগিং করো, সেটাই মানুষ ভালোবেসে দেখবে। ভালো থেকো তোমরা, তোমাদের সাপোর্টে সব সময় আছি। এই কমেন্টটা দারুণ করেছে, যে কিনা অ্যাটলিস্ট বাচ্চাটার কথা ভেবেছে, যে বাচ্চাটা বড় হয়ে এই ভিডিওগুলো সব দেখবে। কারণ তাকে যখন বলবে না সবাই এসে, এই তোর মা এই করেছে, এই তোর বাবা ওই করেছে, তোদের ফ্যামিলি নিয়ে তো এত এত আছে, তখন কি করবে বলো তো? চ্যানেলটা খুলবে। চ্যানেলটা খুলে সব ভিডিওগুলো দেখবে, আর এসে সে ডিপ্রেশনে চলে যাবে। কারণ সবার মুখ থেকে শুনবে। আজকে ফোনদীপকে নিয়ে সাপোর্টে যারা ভিডিও করে না, তারা এই কথাটাকে যতই উপেক্ষা করুক, এই কথাটা ধ্রুব সত্য, যে এই যে এখন যেগুলো ভিউজের জন্য করছে, টাকা ইনকামের জন্য ফোনদীপ করছে না, সেইগুলো কিন্তু ভবিষ্যতে বাচ্চাটার উপর প্রচণ্ড পরিমাণে নেগেটিভ প্রভাব ফেলবে। আর সবাই বলে বাচ্চা ফোনদীপের কাছে ভালো থাকবে। যে বাবা নিজের মান সম্মান বজায় রাখতে পারলো না, টিনা তো খারাপ, কিন্তু টিনাকে বাজারে এনে বিক্রি করলো কে? এই যে ছেলের বাবা, বাচ্চার বাবা। নেক্সট, ফোনদীপ তোমাকে একটা কথা বলি, তুমি কিমার কথায় বেশি নেচো না, ও ভালো মহিলা না। ও বাবা, এই কথা একে বলা? নেক্সট, তুমি তো বউকে এখনো ভুলতে পারছো না, তাই তো ওকে খোঁচা দিয়ে কথা না বললে তোমার চলে না। এত মিস করো, তাই নিয়ে এসো বউকে। এত মিস করো যখন বউকে নিয়ে এসো। নেক্সট, পাথর ভাঙার সময় বাচ্চাকে দূরে রাখতে হবে, অনেক সময় ভাঙা পাথর ছিটকে গিয়ে চোখে আঘাত করতে পারে। এই কমেন্টটা আমি সেই দিন করেছিলাম, কিন্তু ওরা ভালো কমেন্টকে কখনো বা ভালো কথাকে কখনো পাত্তা দেয় না। আমি এই কথাটা কিন্তু আগের দিন ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।